হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। যারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার গল্পগুলো শোনেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন। পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের সাথে কথা বলতে চাইলে ইনবক্সে মেসেজ করবেন, রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তরি সুলতানা, রাইট? জি। তো মিস তরি, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার আগে আপনাকে কিছু শর্তের কথা বলে দিতে চাচ্ছি আমি। আপনি নিশ্চয়ই এটা জেনে এখানে এসেছেন যে আমাদের বৈবাহিক সম্পর্ক একটা চুক্তি ব্যতীত আর কিছুই হতে যাচ্ছে না। হ্যাঁ, জানি আমি। গুড। তো চুক্তির পেপারে সাইন করার আগে আমি আপনাকে শর্তগুলো বলে দিচ্ছি। যদিও পেপারে লেখা আছে, তবুও আমার মনে হয় আপনাকে মুখে ভালোভাবে বুঝিয়ে বললে আপনার ইন ফিউচার আর কোনো প্রশ্ন থাকবে না এই ব্যাপারে। তো চলুন শুরু করি। আপনি মুখে না বললেও সমস্যা নেই। আমি বৈবাহিক জীবনে কোনো প্রকারের সুখ বা স্বাচ্ছন্দ্য পাবো না, সেটা মাথায় রেখেই আমি এখানে এসেছি। তবুও যদি আপনার মনে হয় যে আপনি বলবেন নিজের মুখে, সেটাও করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আপনি জানেন আমি বিবাহিত? এটা আমার কত নম্বর বিয়ে জানেন? দ্বিতীয় হয়তোবা। না, এই তো আপনি সবকিছু না জেনে এসে পড়েছেন কথা বলতে। এটা আমার দ্বিতীয় নয়, তৃতীয় বিয়ে। মানে? চমকে গেলেন? চমকানোর কথাই। আপনার জায়গায় যে কোনো কেউ হলে তার মুখের অভিব্যক্তি ঠিক এমনভাবেই ফুটে উঠত যেটা আপনার ক্ষেত্রে হয়েছে, কিন্তু শুনতে অন্যরকম লাগলেও এটাই সত্যি। এবার আসি দ্বিতীয় কথায়। আমার 2জন সন্তান আছে, এটা জানেন আপনি? সন্তান আছে জানি, সংখ্যা জানতাম না। আমার 2টো সন্তানই এখনো ছোট। বড় সন্তান ছেলে আর ছোট সন্তান মেয়ে। মূলত তাতে দেখাশোনা করার জন্যই আপনার সাথে এখানে বৈবাহিক চুক্তিতে আসা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তাদের ভালো রাখার। শুধু চেষ্টা না, আপনাকে পারতেই হবে। কারণ আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার পরিবার যেই কারণে বিয়ে করতে বাধ্য করছে, সেই কারণটা যদি আপনি ফুলফিল না করতে পারেন তাহলে আপনাকে বিয়ে করে আমার কোনো লাভ আছে? নেই তো। হতে পারে বাস্তবিক জীবনে আপনি কেবলমাত্র আমার লোক দেখানো স্ত্রী হবেন, কিন্তু আপনাকে তো আমি সামাজিকভাবে স্বীকৃতি দিয়েই বিয়ে করব। যদি করি, এই শহরের সুনামধন্য বিজনেসম্যানের স্ত্রীর খেতাব পাওয়া কি আপনি এতটাই সোজা মনে করেন? আর তাছাড়া আপনি তো আমাকে বিয়ে করতে রাজি এমনি এমনি হননি, হয়েছেন কি? না। সেটাই, আপনার স্বার্থ জড়িত আছে এখানে। আপনার পঙ্গু বাবা, ছোট 2 ভাই বোনের দায়িত্ব তো আমাকেই নিতে হচ্ছে। তাহলে আপনি নিজের পাওনা বুঝে নিলে আমাকেও তো নিজের পাওনা বুঝে নিতে হবে, তাই না? তো বলুন, আপনি পারবেন আপনার উপর দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে? পারবো। গুড। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এই চুক্তির কথা যাতে কোনোভাবেই আমার পরিবারের কারো কানে না যায়। গট ইট? জি। তো নিন, পেপারে সাইন করে দিন। চোখে জল টয়টম্বুর, যে কোনো সময় হয়তো গড়িয়ে পড়বে এমন একটা পলক ফেলার অপেক্ষা। আর সেজন্যই সামনে বসে থাকা লোকটির দিকে একটু তাকাচ্ছে না তরি। কি লাভ তাকিয়ে? এই নিষ্ঠুর লোকটা কি তার চোখের মূল্য দিতে পারবে? না জানি কখন আবার বলে বসে যে অভিনয় করা বন্ধ করুন। কাপা কাপা হাতে পেপারে সাইন করলো তরি। একটানে ফাইলটা নিজের কাছে নিয়ে তরিকে প্রশ্ন করলো, কি খাবেন বলুন? চা, কফি বা অন্য কিছু? তীব্র রায়হানের সাথে রেস্টুরেন্টে এসেছেন, কিছু একটা না খাওয়ালে তো আমারই অপমান হবে। তো বলুন, কি খেতে চান? তরি এখনো মাথা নিচু করেই বসে আছে। কান্না গলায় দলা পাখি আসছে মনে হচ্ছে। না, তার আর সম্ভব না এভাবে এখানে বসে থাকা কোনো মতে। নো থ্যাংক ইউ বলে পাশে চেয়ারে রাখা ব্যাগটা হাতে নিয়ে এক ছুটে দৌড়ে পালালো এখান থেকে। সেদিকে তাকিয়ে থেকে তীব্র ব্রুকুচকে বলে উঠলো, স্ট্রেঞ্জ। টেবিলের উপর রাখা ফোনের দিকে চোখ গেল তার। ফোন বেজে যাচ্ছে। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কেউ বলে উঠলো, স্যার কাজ হয়েছে, মেয়েটি গিয়েছে আপনার সাথে দেখা করতে। হ্যাঁ, মেয়েটি দেখা করেছে আর আশা করছি কাজও হয়েছে। ধন্যবাদ। তুমি কালকে অফিসে চলে এসো। তোমার যতটুকু পাওনা তার থেকে কিছু বেশি দিয়ে দিব তোমাকে আমি। রাখছি। নিজের বাসায় এসে তরি দেখলো তার ছোট ভাই শুকনো মুখে বসে আছে। তাকে দেখে মুখে মেখে হাসি ফুটিয়ে তরি বলে উঠলো, কি হয়েছে ভাইও? এইভাবে চুপ করে শুকনো মুখে বসে আছিস যে? কেউ কিছু বলেছে? আপু, আমার একটা সাইকেল লাগবে, লাগবেই লাগবে। এবার তোর কোনো কথা আমি আর শুনছি না। তুই সেই কবে থেকে কিনে দিবি বলে আসছিস,
কিন্তু এখনো আমি সাইকেলের মুখটাও দেখলাম না। ইয়াসের সাইকেল আছে, আজাতের সাইকেল আছে, রেজাউলের সাইকেল আছে, বাকি সবারই আছে। তাদের কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু আমি যাদের সাথে চলি তারা 3 জনই সাইকেলে চড়ে বেড়ায়, আর আমি শুধু তাদের দিকে তাকিয়ে থাকি। তাদের বলছি যে একটু সাইকেলে চড়বো আমি কিছুক্ষণের জন্য, দিতে আমাকে, তারা সেটাও দেয় না। আচ্ছা, এবার আপু পাক্কা প্রমিস করছি, তোকে সাইকেল দিবই দিব। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। যা, এবার এভাবে গোমরা মুখ হয়ে বসে না থেকে হাত ধুয়ে আয়। তনু কোথায়? আছে ওই রুমেই। তার আর কি, সারাদিন শুধু সাজুগুজু, এছাড়া আর কিছু বুঝে নাকি? আচ্ছা, তাকে নিয়ে আয় একবারে, আমি সবার খাবার রেডি করছি। তার আগে আব্বুর রুমে গিয়ে আসি একটু। আব্বু আসবো? আয় না মা, এই পঙ্গু বাবা থেকে আর কি অনুমতি দিতে আসছিস? আব্বু, তোমাকে কতদিন বলেছি না এভাবে কথা না বলতে। আমার এসব শুনতে একেবারে ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলেও সত্যি তো এটাই রে মা। বাবা হয়ে কি করতে পারছি তোমাদের জন্য আমি বলো তো? উল্টো একটা যুবতী মেয়ে হয়ে পুরো সংসারটা টানা লাগছে। আমি চলে গেলে তো একটু বোঝা তোর ওপর থেকে কম তো রে, মরিও তো না আমি। আব্বু, দুপুরে কেঁদে উঠলো তরি। আমি মরে গেছি? যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত এইসব কথা আমি যেন আর না শুনি। আমি মরে গেলে এরপর যা ইচ্ছা বলো। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল তরির রুম থেকে। রায়হান ম্যানশন। সে গাড়ি থেকে নামলো তীব্র। নিজে গাড়ি চালাতে পারলেও ব্যক্তিগত ড্রাইভার রাখে সে। গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে না ঢুকতেই ছোট ছোট পা দুটো দৌড়ে এলো তার কাছে। আদো আদো বলি ফোটা ছোট পরীর মতো মেয়েটির এই নিষ্পাপ আত্মা দেখেই মন প্রাণ জুড়ে যায় তীব্রের। তার এই ছোট্ট পরীর নাম তানহা, বয়স মাত্র 3 বছর। তাকে কোলে নিয়ে বেশিক্ষণ থাকতে পারল না তীব্র। দূর থেকে দেখতে পায় মুখ বার করে দাঁড়িয়ে থাকা তার ছেলেকে। তার ছেলে তানবীর, বয়স 5 বছর। তার অভিমান এমনিতেও অন্যদের তুলনায় অনেক বেশি। এক হাতে মেয়েকে আঁকড়ে ধরে অন্য হাত বাড়িয়ে ছেলেকে ডাকলো। সাথে সাথে বোমান বোলানো এক হাসি দিয়ে চলে আসে বাবার কাছে। এই তো দেখি দুজনেই বাবার আদরে। বাবা আসতে না আসতে এভাবে দৌড়ে যেতে হবে? বাবাকে একটু ফ্রেশ হতে দাও সোনা পাখিরা আমার। তীব্রে নিচে নামতে নামতে বলে উঠলেন আসিয়া বেগম, তীব্রে মা হন যিনি সম্পর্কে। তবে কথাটা বলে মনে হয় না খুব বেশি একটা লাভ হলো তার, কেননা এখনো সে 2 ভাই বোন বাবার সাথেই লেপ্টে আছে। ও আচ্ছা, মনে হয় চকলেট গুলো কেউ খেতে চাচ্ছ না এখন। থাক, খেতে না চাইলে আর কি করার, আমি খেয়ে ফেলি বরং। হাতে থাকা কয়েকটা চকলেট দেখিয়ে এই কথা বলে নিজের মুখে নেয়ার ভঙ্গি করে দেখাতে লাগলেন আসিয়া বেগম। তানহা আর তানবীর একে অন্যের মুখে দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এরপর দ্রুত গতিতে তাদের বাবাকে ছেড়ে দিয়ে চলে গেল দাদির কাছে। তার হাত থেকে চকলেটগুলো নিয়ে এক দৌড়ে নিজের রুমে। সেদিকে তাকিয়ে হাসতে লাগলো তীব্র। তবে তার মায়ের একটি কথায় পুরনো বিরক্তি এসে বার করলো তার মনে। মেয়ে দেখেছিস আজকে? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি যে আজকে মেয়ে দেখতে যাবি। বল, দেখেছিস? মেয়ে পছন্দ হয়েছে? আমার কোনো পছন্দ অপছন্দ নেই, এটা তো তুমি ভালো করেই জানো আম্মু। তবু একই কথা বলো কেন? তোমাদের কথাই মেয়ে দেখছি, মেয়ে ওকে আছে, বাকিটা তোমরা জানো। চোখ মুখে চূড়ান্ত পরিমাণে বিরক্তির আভা ফুটিয়ে গটগট করে হেঁটে উপরে চলে গেল তীব্র। আর তার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল আসিয়া বেগম। মনে শুধু একটা চিন্তাই বলে চলছেন তিনি। ছেলেটিকে আদৌ তার স্বাভাবিক জীবনে ফিরবে না? 8-10টা দাম্পত্যের মতো সংসার করবে না? রানু, এই মাস তো শেষ হয়ে আসছে। আমি সামনের মাস থেকে আর তোমাকে পড়াতে আসবো না। যাদেরকে আমি পড়াই তাদের সবাইকে এই কথা বলে দিয়েছি আমি। শুধু তুমিই বাকি ছিলে। তোমার আম্মুকেই বলতাম, কিন্তু আন্টি তো এখন বাসায় নেই, তাই তুমিই বলে দিও। কেন আপু, আপনার কি কোনো চাকরি হয়ে গেছে? এখান থেকে কি অন্য কোথাও শিফট হয়ে যাবেন? আমি তোমাকে এটা পরে বলি। আজকের পড়া বের করো যেটা দিয়েছিলাম। সারপ্রাইজ আছে নাকি কিছু আপু? বলেন না। বলবো পরে, তুমি এখন পড়া বের করো। তরি অনেকগুলো টিউশনি করায়। চাকরির বাজার এখন অনেকটাই কঠিন। যদিও তার পড়াশোনা এখনো শেষ হয়নি, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সে। টিউশনি করে যা টাকা পায় তাতে পরিবার চালাতে খুবই হিমশিম খেতে হয়। চাকরির জন্য খোঁজ সে অনেকবার করেছিল,
কয়েক জায়গায় সরাসরি না করে দিয়েছে, আর কয়েক জায়গায় সে এমন প্রস্তাব পেয়েছে যে ঘৃণায় দ্বিতীয়বার ফিরে তাকায়নি সেদিকে। নিজে পড়াশোনা চালিয়ে সংসারের খরচ মেটাতে অনেক রাত করে টিউশন শেষ করে ফিরতে হয় তার বাসায়। পাড়ার অনেক চাচি খালা এই ব্যাপারে ভিন্ন চোখে দেখেন। মেয়ে মানুষ এত রাত করে বাসায় ফিরে কেন? কি এমন কাজ করে এত রাত পর্যন্ত? পরোক্ষভাবে অনেক কথাই শুনিয়েছে এই ব্যাপারে পরে তরিকে। কিন্তু সেসব কিছু নিয়ে বাবার সময় নেই তরির, কারণ তরির সংসার চালানোর খরচ তো আর পাড়ার প্রতিবেশীরা দেয় না। তাই তাদের কথা মাথায় রেখে দোটানায় ভোগার কোনো মানেই হয় না। এতটুকু পর্যন্ত ঠিক ছিল তাও, কিন্তু এরপর থেকে তরি বাড়ি ফেরার পথে প্রতিদিনই বেশ টিটকারি শুনতে হতো পাড়া ছেলেদের থেকে। এতটা সহজে তরি দমে যাওয়ার মেয়ে নয়। ছোটবেলা মা হারিয়েছে সে, বয়স মাত্র কতই বা হবে, 10-12। তার ভাই বোন দুজনেই ছোট তখন। তরি বাবাকে অনেকেই বলেছিল দ্বিতীয় বিয়ে করতে, কিন্তু তার একটাই কথা, আমার ছেলে মেয়েরা এখন সব, আমার আর বাইরের কারো প্রয়োজন নেই জীবনে। তাছাড়া সৎমা কতটুকু দায়িত্বশীল হবেন, তার সন্তানের প্রতি কতটুকু স্নেহ করবেন তা নিয়ে তিনি যথেষ্ট সন্দেহ ছিলেন। আর এতজনের এত কথা শোনার পরেও তিনি ছিলেন তার সিদ্ধান্তে অটল। তরি বাবা তখনও তাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। বাবা হয়ে বাবা মা দুজনেই দায়িত্ব পালন করেছে। সবই ঠিক ছিল, কিন্তু সেই ভয়ানক রাত তরিদের জীবনটাকে তছনছ করে দিয়েছিল। এরপর থেকে তরিকে সংসারের হাল ধরতে হয়। সংগ্রামকে সে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিয়েছে। ছেলেদের টিটকারিকে তো ভয় করতো না, সে এসবকে পাত্তাই দিত না। তবে একদিন সে তার বাসায় গিয়ে দেখলো তার বাবা কাঁদছে। ছোট ভাইয়ের গায়ে মারের দাগ, বোনটা ভয়ে কাঁপছে। যখন জিজ্ঞেস করলো এর কারণ, তখন জানতে পারলো মাস্তাঙ্গুসের কয়েকজন লোক দলবল নিয়ে তাদের বাসায় এসেছিল। তরি বাবাকে শাসিয়ে দিয়ে গেছে, যদি বড় মেয়েকে তার কাছে বিয়ে না দেয় তাহলে তার ছোট মেয়েকে তুলে নিয়ে যাবে আর ছেলেটাকে ওনার চোখের সামনে মেরে ফেলবে। তরিকে যাতে তার সাথে বিয়েতে রাজি করায় সেই কথাই বলে সেখান থেকে চলে দলবল নিয়ে। তবে তার পরিবারের উপর যদি খানিকটা বিপদের আভাসও সে পায়, তখন তার মাথা ঠিক থাকে না। তখন কি করবে বুঝতে পারছিল না। এরই মধ্যে এক বান্ধবী থেকে সে জানতে পারে তীব্র ব্যাপারে। নিজের জীবন বাজি রেখে হলেও পরিবারকে বাঁচানোই একমাত্র লক্ষ্য এখন। সব দিক বিবেচনা করে তীব্রের সাথে বিয়েতে রাজি হয় সে। আব্বু, আসলে তোমাকে কিভাবে বলবো জানি না, কিন্তু আমি বিয়ে করতে চাচ্ছি আব্বু। তীব্রের মুখে কথা শোনার পর যেন বড়সড় একটা শখ খেলো ইমরান সাহেব। কিসের বিয়ের কথা বলছিস মা? আমি এখন হয়তো তোর বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি। এখন বিয়ে করতে চাচ্ছিস মানে? পাত্র তো আমি দেখিনি। পাত্র তো দেখা আছে আব্বু, আমি নিজে পাত্র পছন্দ করেছি। কি? কবে? কিভাবে? আমি তো কিছু হ্যাঁ, তোমাকে জানাইনি আব্বু। আসলে আমরা দুজন প্রায় 2 বছর ধরে নিজেদের চিনি, জানি দুজনেই দুজনকে পছন্দ করি। আমাদের দুজনের এখন মনে হলো যে এই পরিচিতিকে একটা নাম দেওয়া যাক। কে ছেলে মা? তুই কার কথা বলছিস? তীব্র রায়হান। তো তুই কি বিজনেসম্যান তীব্র রায়হানের কথা বলছিস? হ্যাঁ। তোর সাথে তীব্র রায়হান এর এতদিনের পরিচয়? কই, আমাকে তো কখনো বলিসনি। আর বিয়ের টাকা এখন হুট করে জোগাড় করবো কিভাবে রে মা? সেটা এমন পরিবারের সাথে যদি সম্বন্ধ করি। বিয়ের খরচ নিয়ে ভাবতে হবে না আব্বু, সব খরচ পাত্রপক্ষ দিবে। খুশিতে চোখে পানি চলে আসলো ইমরান সাহেবের। উনি স্বপ্ন ভাবতে পারেননি এত ভালো করে মেয়ের বিয়ে হবে। মনে মনে আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করলেন। বাবার সামনে মুখে মিথ্যে হাসির অভিনয় করে রুম থেকে বেরিয়ে আসার সময় সকলের অলক্ষ্যে দুপুরটা চোখের জল পড়লো গাল বেয়ে। তবে সেটাকে সাথে সাথেই মুছে নিল তরি। যদি সত্যি কথা বলতো তবে কোনোদিনই তার বাবা এই বিয়েতে রাজি হতো না। কেননা কোনো বাবা চায় না তার মেয়ের জীবনটা জেনে শুনে এভাবে নষ্ট হোক। তাই এত বড় মিথ্যা কথা তরিকে বাধ্য হয়ে বলতেই হলো। যদি একটা মিথ্যা কথায় তার পুরো পরিবার ভালো থাকে তবে সেটাই হোক না। শুধুমাত্র বিয়ে নয়, মেয়ে দেখাও তীব্র বাড়িতেই হবে। তীব্র গাড়ি পাঠিয়েছে তাদের যাতায়াতের জন্য। তাদের বাড়ির সামনে গাড়ি থামতেই মুখ হা হয়ে যায় জাহিদ আর তনুর। এত বড় বাড়ি, এসব বাড়ি তো তারা সিনেমায় দেখেছে, বাস্তবে কখনো দেখবে সেটা ভাবতেই পারেনি। আর বোনের এমন জায়গায় বিয়ে হবে সেটা তো বাবা দূরে। ড্রাইভার গাড়ির দরজা খুলে যখন তাদের বাইরে বের হয়ে আসার অপেক্ষায়,
তখন প্রথম পা রাখে তরি। এক পলক দেখে নেয় বাড়িসহ আশপাশে সবকিছু। কয়েকদিন পর থেকে এটা তার জীবনের আবাসস্থল হতে চলেছে। আমৃত্যু তাকে এখানেই থাকতে হবে, এবার যাই হয়ে যাক না কেন। হুইল চেয়ারে এনে ভিতরে নিয়ে যাওয়া হয় ইমরান সাহেবকে। জারিফ আর তনু পিছু পিছু যায়। সকলের সামনে বসে আছে তৈরি। তার পাশে বসা মহিলাটি তাকে সেই কখন থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছেন। তবে কি দেখছেন সেটা আদৌ মাথায় আসছে না তরির। সে উপরে মাথা তুলে তাকাচ্ছে না। তবে মন চাচ্ছে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। নাম কি গো মেয়ে তোমার? তরি সুলতানা। এরপর যতটুকু পারে তরিকে প্রশ্নের বর্ণে জড়িত করা শুরু করলো। আর তরিও চুপচাপ উত্তর দিয়ে যাচ্ছে মাথা নিচু করে। হঠাৎ আরেকটি মহিলা এসে বলল, আম্মা, আপনি থামেন তো, আর কত প্রশ্ন করবেন মেয়েটাকে? দেখি মা, একটু উপরে তোলো তো মুখটা। এবার তরি মাথা উঁচু করতে দেখতে পেল সামনে বসা মহিলাটিকে। বেশ সুশ্রী দেখতে, তবে সম্পর্কে কি হয় সেটা তরি এখনো বুঝতে পারছে না। মাশাআল্লাহ, আমাদের তীব্রের পছন্দ আছে বলতে হবে। আমার ছেলে বলে কথা। এতক্ষণে তরি বুঝতে পারলো সামনে বসে থাকা মহিলাটি আর কেউ না, তার হবু শাশুড়ি। মিষ্টি মুখ আর মিষ্টি বাসী মহিলাটিকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় তরির। সে তো সেরকম ভাবে মায়ের আদর পায়নি। আচ্ছা, উনি কি আমাকে মায়ের মতো করেই আদর করবে? পর মুহূর্তেই নিজের মনকে নিজেই শাসায় তরি। যেখানে স্বামী সংসার সুখের মায়া ত্যাগ করে সে বিয়ে করতে রাজি হয়েছে, সেখানে শাশুড়ি কিংবা অন্য কোনো সদস্য স্নেহ, মমতা, ভালোবাসা আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। চারদিকে একবার চোখ বুলিয়ে তাকায় তরি। কোথাও তীব্রকে দেখতে পায়নি সে। তবে আশপাশে বেশ কিছু মানুষ বসা। তীব্রের মা সামনে বসে থাকা এক লোককে বলে উঠল, তীব্রের আব্বু, তোমার ছেলে এখনো আসছে না কেন? সবাই আংটি নিয়ে রেডি হয়ে বসে আছি, আর উনি মেয়ের বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়ে খালাস। নিজের হবু শ্বশুরকেও দেখতে পারলো তরি। উনি ফোনে কথা বলেই ব্যস্ত হয়ে গেছেন। ইতিমধ্যে এটা কোনো কথার পর্যায়ে পড়ে না তীব্র, তুমি এ সময় এমনটা বলতে পারো না। আরো কিছু কথাবার্তা বলে ফোন কাটলো অভদ্রলোক। চোখ মুখে রাগ আছে স্পষ্ট। গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তীব্র বলেছে আসতে পারবে না, সে জরুরি একটা মিটিং এ আটকে গেছে। তোমাকে বলেছে আন্টি পরিয়ে দিতে। নিজের অজান্তেই তার ছেলের হাসি মুখে ফুটে উঠে তৈরি। এটাই আশা করছিল সে। বিয়ে এখনো হয়নি, এখন এই অবস্থা। কি আশা করবে সে তার বৈবাহিক জীবনে তীব্র থেকে? এর অনুপস্থিতিতেই আংটি পরানো সম্পন্ন হলো। সকালের সামনে অনেক খাবার রাখা, বেশ কয়েকটা খাবারের নাম তোর নিজেও জানে না। বিত্তবানদের ব্যাপার স্যাপার আর কি। তার হবু শাশুড়ি তার হাত ধরে নিয়ে গেল সবার সামনে থেকে। প্রথমে যে রুমে ঢুকলো সেখানে দেখতে পেল দুটো ছোট ছোট ছেলে মেয়ে বসা। তোরই ধারণা করতে পারলো এরাই সেই দুজন যাদের কথা তীব্র বলেছিল। বেশ মিষ্টি দেখতে দুজনই। সোনা পাখিরা আমার, এখানে এসো, দেখো কে এসেছে। তোমাদের নতুন আম্মু এসেছে। এসো, এখানে এসো, পরিচিত হও তার সাথে। তরি, ও হলো তানবীর, আর সে তান্হা। কোনো ভাবনান্তর দেখা গেল না তাদের কারোর মধ্যেই, যেন তারা তরিকে এখানে আশা করেনি। কি হলো, এসো, কথা বলে দেখো বাবুরা, খুব ভালো লাগবে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি তাদের সাথে একটু আলাদা কথা বলতে পারি? আমি আমার মতো করে কথা বলতে চাইছি আসলে। হ্যাঁ মা, কথা বলো তুমি, আমি গিয়ে দেখি সবার কি অবস্থা। পিছিয়ে দুজন ফেলফেল করে তাকিয়ে আছে তরির দিকে। তাদের দিকে চেয়ে মিষ্টি হেসে তরি সামনের দিকে এগিয়ে গেল। দু হাতে দুজনকে ধরে তার দুপাশে আনলো, আর সে নিজেও মাঝখানে। তাদের নিয়ে গিয়ে বিছানায় বসলো। তোমরা জানো আমি এখানে কেন এসেছি? কোনো উত্তর পেল না তরি কারো থেকেই। আমার কোনো বন্ধু নেই, তোমরা কেউ আমার বন্ধু হবে? বাচ্চাদের মতো গাল ফুলিয়ে আবদার করলো তরি। বন্ধু কেন হতে যাব? দাদি তো বলেছে তুমি আমাদের নতুন মা, আর মা কখনো বন্ধু হয়? মা খুব খারাপ, খুব। তরি তাকিয়ে দেখলো তার বাম পাশে বসে থাকা তানবীর এই কথাটা বলল, আর সেই সাথে তার চোখে পানি। তীব্র দ্রুত চোখের পানি মুছে দিল তানবীরের। কাছে টেনে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো,
কে বলেছে মা বন্ধু হতে পারে না? মা হলো সবচেয়ে কাছের বন্ধু। মায়ের থেকে বড় বন্ধু তো আর কেউই হতে পারে না। আর এটা কে বলেছে যে মা খারাপ? তানভীর নিজেকে তরি থেকে ছাড়িয়ে নিল আর বলল, কারোর বলা লাগবে না, আমি আর আমার বোন নিজে দেখেছি। কিরে বনু, দেখিসনি? ডান পাশে তাকিয়ে তরি দেখতে পেল তানহা মাথা জাগাচ্ছে, যার অর্থ হ্যাঁ, সে দেখেছে। আমি তো মাকে একেবারে ছোট থাকতে দেখেছিলাম, বনু তো দেখতেই পাইনি। বনু হওয়ার পরে আমি মাকে আর দেখিনি। সবাইকে জিজ্ঞেস করায় বলেছিল মা নাকি আকাশের তারা হয়ে গেছে। পানি এসে বিল করলো এবার তরি চোখে। ইস, দুটো বাচ্চা কত ছোট, অথচ তাদের মনে এখনই কত কষ্ট। বিশেষ করে তানভীরকে দেখলে, তার কথা শুনলে কেউ এটা বলবে না যে তার মাত্র 5 বছর বয়স। পরিস্থিতি একটা শিশুকে এ বয়সে কতটুকু ম্যাচিওর করে তোলে। তবে তরি এটা বুঝতে পারলো কোনো কারণবশত হয়েছে। তীব্রর প্রথম স্ত্রী মারা গিয়েছে, আর সে কথাই বলেছে তানভীর। তো কি হয়েছে? আমি আরেক মা তো তোমাদের কাছে এসেছি। একবার আমার সাথে মিশে দেখো, একটু কথা বলে দেখো, তারপর বলবে আমি কি আসলে তোমাদের বন্ধু হওয়ার যোগ্য কিনা। সে তো দাদি আগের বারও বলেছিল আমাদের নাকি নতুন মা আসছে, আমাদের অনেক ভালোবাসবে। কিন্তু দাদি মিথ্যে কথা বলেছিল, আমাদের কোনো মাই আর আসবে না, কেউ আমাদের ভালোবাসবে না, কেউ না। কাঁদতে কাঁদতে চলে গেল তানভীর সেখান থেকে। তার যাওয়ার দিকে ব্যতীত মনে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর পাশে ফিরে দেখলো তানহা এখনো তার দিকে তাকিয়ে আছে। আম্মু, কিছু বলবে আমাকে? তুমিও আমাদের আগের আম্মুর মতো বকবে মারবে, তাই না? ছি ছি বাবু, কি বলো এগুলো? আমি তোমাদের বকতে যাব কেন? মারার কথা তো বাদই দিলাম। তোমাদের মতো এই নিষ্পাপ দুটো ফুলকে আদর ছাড়া কি করা যায় বলো? আমি থাকবো না এখানে, পায়ে কাটে যাবো। কথাটা বলেই এক দৌড়ে চলে গেল তানহা। মেয়েটার মুখে এখনো ঠিকভাবে কথা ফোটেনি। তার এই মেয়েকে কিনা কেউ মারতো? এত নিষ্ঠুর কিভাবে হতে পারে কেউ? এসব ভাবতে ভাবতেই হঠাৎ নিজের ডান হাতের কবজিতে চাপ অনুভব করলো তরি। কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় তাকিয়ে দাঁড় করানো হলো। সামনে তাকিয়ে দেখতে পেল অগ্নি চোখে তাকিয়ে আছে তীব্র তার দিকে। কি হয়েছে কিছুই বুঝতে পারলো না তরি। এর মধ্যেই কানে এলো তীব্রের হুঙ্কার। কি করেছেন আপনি আমার ছেলে মেয়ের সাথে? বলুন, তারা ছাদে গিয়ে কাঁদছে কেন? আমি জিজ্ঞেস করে আমাকে কিছু বলেনি। আম্মুকে বলে শুনতে পেলাম আপনি নাকি আম্মুকে বলেছেন তাদের সাথে আলাদা কথা বলতে চান। কি বলেছেন তাদের বলুন? আম্মুর সামনে কিছু বলতে পারবেন না তাই আম্মুকে কৌশলে সরিয়ে দিয়ে নিশ্চয়ই তাদের শাসিয়েছেন কিছু নিয়ে, তাই না? তরি বোকার মতো তীব্রের দিকে তাকিয়ে আছে। তীব্র কি বলছে না বলছে কিছুই বুঝতে পারছে না সে। আপনি ভুল ভাবছেন, আমার কথাটা শুনুন। আরে কি শুনবো আপনার কথা? হ্যাঁ, কি শুনবো? দেখুন মিস্তরি, আমি আপনাকে প্রথম দিনই সাবধান করেছিলাম এই ব্যাপারে। এটাও বলেছিলাম যে আপনার শুধু কাজই হচ্ছে আমার ছেলে মেয়ে দুটোকে আগলে রাখা। এই বাড়িতে তো এখনো আসেনি আপনি, তার আগে এইরূপ দেখিয়ে দিলেন, তাই না? হবে নাই বিয়ে, আমি করছি নাই বিয়ে। এখন এই মুহূর্তে গিয়ে আমি বিয়ে ভেঙে দিচ্ছি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তরি এখনো সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তীব্র জ্বরের গতিতে রুম থেকে বের হয়ে গেল। তার একটা কথা শোনারও সময় হলো না তীব্রের। কোনো প্রয়োজনই মনে করলো না তার কথাটা একবার শোনার। এই তীব্র, কোথায় যাচ্ছিস তুই এভাবে? আম্মু, রাস্তা থেকে সরে দাঁড়াও, আমি এক্ষুনি এই বিয়ে ভেঙে দিয়ে আসছি। মানে কি, পাগল হয়ে গেছিস তুই? তুমি জানো ওই মেয়ে বাসায় আসতে না আসতেই আমার সন্তানদের বকাবাধ্য করেছে, হয়তো গায়েও হাত তুলেছে। আগে বিয়েটা ভাঙছি, এরপর ওই মেয়ের ব্যবস্থা করছি আমি। এই দাঁড়া তুই, কাজের চাপে তোর মাথাটা গেছে তীব্র। কোনো কিছু যাচাই বাছাই না করে, কিছু না জেনে মন মতো কথা বলছিস। তোকে কে বলেছে যে তোরই তাদের সাথে খারাপ ব্যবহার করেছে? নয়তো তারা কান্না করছিল কেন আম্মু? এভাবে তো তাদের কাঁদতে দেখিনি এই কয়েকদিনে। তাহলে আজকে কেন? ওই মেয়ের সাথে কথা বলার পরেই কেন? তানভীর, তান্না, একটু এদিকে আসো তো বাবুরা। দুজনেই কিছু সময়ের মধ্যেই আসিয়া খাতুনের সামনে এসে দাঁড়ালো। জি দাদি। তানভীর,
তোমাদের কাউকে কি কিছু তরি বলেছে, মেরেছে? তরি মানে যাকে তোমাদের সাথে পরিচয় করাতে নিয়ে গেছিলাম নতুন মা হিসাবে। না দাদি। তোমরা তাহলে কাঁদছিলে কেন? আসলে আমার মায়ের কথা অনেক মনে পড়ছিল, আর যাকে আগে নতুন মা বলেছি সে আমাদের সাথে যা যা করতো সেগুলো। এই নতুন মা আমাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু সেটা কিভাবে হয় বলো? মা কি কখনো বন্ধু হয়? হয় না তো। এটা বলে আমি সেখান থেকে চলে এসেছি। আর দাদু ভাই, তুমি কেন কাঁদছিলে? ভাইয়া কাঁদছিল তাই। ভাইয়া কাঁদলে তো আমারও কান্না পায়। আচ্ছা যাও, এখন খেলো গিয়ে। তোমাদের তো আমি জগালর বলেছি না। আর গিয়ে দেখো রুমে চিপস রেখে এসেছি, যাও খাও গিয়ে। দুজনেই আচ্ছা বলে চলে গেল। আছিয়া খাতুন টিপের দিকে তাকিয়ে দেখলো তার দিকে তাকিয়ে আছে সে। এতক্ষণ যার চোখ মুখে রাগের চাপ স্পষ্ট ছিল, এখন সে একেবারে শান্ত। মাথা খানিকটা চুলকে জিজ্ঞেস করলো, আম্মু এটা কি হলো? যা দেখেছো সেটাই হয়েছে। এখন বলো, বিয়ে ভাঙতে যাচ্ছ? আর না আসলে বুঝেছি, যাও তোর কাছে গিয়ে সরি বলো। আমি তোমার মা। মাথা গরম হয়ে গেলে যে তোমার হিতাহিত জ্ঞান থাকে না, সেটা আমি খুব ভালো করেই জানি। না জানি মেয়েটাকে কি কি বলে এসেছো। তোর সম্ভবত এখনো ওই রুমেই আছে। আমি দুপুরের খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। আজকে তরিদের পরিবারের সবাই লাঞ্চ করে যাবে এখান থেকে। তুমিও তরির সাথে কথা বলে ফ্রেশ হয়ে নিচে আসো তাকে নিয়ে। আসিয়া খাতুন চলে যাওয়ার পর তরির রুমের দিকে তাকিয়ে রইল তীব্র। কি বলবে তাকে এখন? না বুঝে এভাবে ওভার রিয়েক্ট করাটা তার একদমই ঠিক হয়নি। আই এম সরি, আমি আসলে নিজের বাচ্চাদের কান্না দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তারা আমার সবচেয়ে বড় দুর্বলতা। তাদের নিরাপত্তা, তাদের ভালো থাকা নিয়েই সবসময় কনসার্ন থাকি আমি। তাই আমি একটু উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। বিয়ে ক্যান্সেল হচ্ছে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কিছু বলছেন না যে? আমি কি এখন নিচে যেতে পারি? মানে হ্যাঁ, নিচে তো যাবেন অবশ্যই। এতে আমার পারমিশন নেওয়ার তো কিছু নেই। আপনার বাড়ি, আপনার রুম, আপনার মর্জি। আর তাছাড়া আপনি তো এক প্রকার আমাকে কিনেই নিচ্ছেন। অবশ্য তাতে আমারও সায় আছে, আপনি মোটেও জোর করেননি আমাকে। তো আপনার কৃতদাসী হিসেবে তো আপনার হুকুম মান্য করতে হবে, তাই না? এর জন্য অনুমতি যে নিতেই হচ্ছে। আপনি আমাকে টেস্ট করছেন তাই না? আমি মানছি আপনাকে না হয় একটু ভুল বুঝেছি। তো কি হয়েছে? সরি তো বলেছি। এত গোদরে থাকার তো কিছু দেখছি না আমি। ছি ছি, আমার এত বড় দুঃসাহস আছে নাকি আপনাকে টোন্ট করার? আমি তো শুধু সত্যিটাই বললাম। কেন সত্য সহ্য হচ্ছে না? না হলে এটাও বলে দিন যে এ বাড়িতে যেহেতু বউ হয়ে আসছে, তাই উচিত কথাও এখন থেকে আর বলা যাবে না। সেটাও চলবে। আমি এখন থেকে চুপে থাকবো। যতটুকু দায়িত্ব আমার দেওয়া হয়েছে তার থেকে এক চুল পরিমাণ বেশিও করবো না, বলবোও না। তাহলে খুশি হবেন আশা করি। এটাই প্রথম, এটাই শেষ। ভবিষ্যতে যদি আর কোনোদিন এভাবে খোঁজা দিয়ে কথা বলতে শুনেছি আমাকে, তাহলে তার পরিণতি চূড়ান্ত রকম ভয়াবহ হবে। গটগট করে রুম থেকে হেঁটে বেরিয়ে গেল তীব্র। মেজাজটাই গরম হয়ে গিয়েছে তার। সেদিকে তাকিয়ে মুখে তাচ্ছিলে হাসি এনে তরি বলে উঠল আপন মনে, বুঝলি তরি, এখন থেকে তোর কথা বলার মুখটাও বন্ধ হয়ে যাবে। নিজে উল্টাপাল্টা কিছু বললে একটা সরি বলে 7 খুন মাফ, অথচ তিক্ত সত্যি কথাটা গায়ে লেগে গেল। নিচে কিছু বললে সেটাকে সামান্য কিছু ভেবে উড়িয়ে দেওয়া, আর আমি বললে ভবিষ্যতে কিছু করার হুমকি দেওয়া। বাহ, দারুণ সংসার হতে চলেছে আমার। দুপুরে খাওয়া দাওয়া পাট চুকিয়ে তরিরা সবাই চলে গিয়েছে অনেক আগেই। তীব্রের দাদি তার রুমে নিজের বউ আর ছেলেকে ডেকে পাঠালেন। আম্মা, আমাদের ডেকেছিলেন? আসো, কিছু কথা বলার ছিল টিপের নতুন বউয়ের ব্যাপারে। মেয়েটা খুব লক্ষ্মী, তাই না আম্মা? আচ্ছা, তুমি এত অগ্রিম খুশি হও না। এত তাড়াতাড়ি মানুষ চিনে ফেলা যায় না। খুব তো বলেছিলে সেই কান্নাকিনি হয়ে। নম্র ভদ্র মেয়ে কি করেছে শেষমেশ সে? যাই হোক, যেটা বলতে আমি তোমাদের ডেকেছি সেটা হলো
পিঁপড়ের বাচ্চাদের জন্য একটা মায়ের প্রয়োজন। এই যুক্তিতে তোমরা দুইজন এই বিয়েটা করাতে চাচ্ছ, বুঝলাম। কিন্তু আমার তোমাদের প্রতি এটাই নির্দেশ যে শুরুতেই এতটা বেশি স্বাধীনতা দিতে চেও না সেই মেয়েকে। তাকে যথাসম্ভব নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। সবার প্রথমে তার মতে গতি বোঝার চেষ্টা করবে। আমি তো সাথে আছি, সে মানুষ হিসাবে কেমন সেটা যাচাই করতে হবে আগে। মা হওয়া তো পরের কথা, বুঝতে পেরেছো? আম্মা, আমি খবর নিয়ে জেনেছি মেয়েটা ছোটবেলায় তার মা বাবাকে হারিয়েছে। বাবা পঙ্গু হওয়ার পর থেকে ছোট ভাই ও বোনসহ পুরো সংসারের সে সামলায়। এবারে মেয়েটা খারাপ হবে না আম্মা, দেখবেন। আজিজুল, তুমিও তোমার বউয়ের তালে তালে কথা বলবে না। আজকালকার মানুষ রূপ বদলাতে 2 মিনিটও সময় নিবে না। হ্যাঁ, আমি এটা বলছি না যে মেয়েকে নজরে রাখতে গিয়ে, নিয়ন্ত্রণে রাখতে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করবে, মোটেই না। এবারের বউদের যতটুকু যা কিছু পাবার কথা সে সবটাই পাবে। আমি শুধু এটাই বলছি যে শুরুতেই তাকে ছাড় দেওয়া যাবে না। আগে সে কেমন সেটা বুঝতে হবে, জানতে হবে। তারপর তাকে যত খুশি স্বাধীনতা দাও, আমার কিছু যায় আসে না। এমনকি তখন আমি তাকে সম্পূর্ণরূপে আপন করে নিব। তবে আপাতত আমাদের সকলের একটা শক্ত খোলসে নিজেদেরকে আবৃত করতে হবে বাইরে থেকে, বুঝতে পেরেছো? জি আম্মা। ঠিক আছে, কথা এতটুকুই, এখন যাও। রুম খালি হওয়ার পর একটু চোখ বুললেন জাহানারা খাতুন। বেশ কিছু তিক্ত স্মৃতি প্রায় সময় চোখে ভেসে ওঠে তার। ছোট বাচ্চা দুটোর কান্না যেন এখনো কানে বাজে তার। সেসব ভুলে যেতে চান তিনি। আর অবশ্যই এবার আর কোনো ভুল নয়, একই ভুল দ্বিতীয়বার করতে চান না তিনি। তরিদের বাসার সামনে বড় একটা গাড়ি এসে থামলো, আর সেখান থেকে দুটো লোক মিলে শুধু একটার পর একটা জিনিস বাসায় ঢোকাচ্ছেন। তরি যতটুকু বুঝতে পারলো, গায়ে হলুদের জন্য যাবতীয় সামগ্রী হয়তো সব জিনিসপত্র তার বাসায় রেখে গিয়ে যাওয়ার সময় লোক দুটো তরিকে বলে গেল বিকালের দিকে গেট সহ অন্যান্য ডেকোরেশনের লোক পাঠাবে তীব্র। আগামীকাল তাদের গায়ে হলুদ, সময় মতো ব্রিটিশিয়ানদেরও পাঠিয়ে দিবে তার বাসায়। মা, একটু এদিকে এসে বস তো। হ্যাঁ আব্বু, বলো। আমাদের তো পর করে দিয়ে চলে যাবে রে মা। 2 দিন পর থেকে তো আর কাছে পাবো না, যখন তখন তোকে। কত বড় বাড়ির বউ হবি তুই, কত দায়িত্ব, তখন তোর কাঁধে থাকবে। আমাদের কাছে আসার কি তোর আর সময় হবে তখন? আমরা 3টা মানুষ যে কিভাবে থাকবো তোকে ছাড়া, সেটা বাপদের বুকটা চিনচিন করে উঠছে রে মা। আব্বু, এভাবে কেন বলছো বলো তো? আমি কি আজীবনের জন্য দূরে কোথাও চলে যাচ্ছি? আমি আসবো তো মাঝে মধ্যে এখানে। তোমাদের একেবারে না দেখে কি আমার মন কোথাও টিকবে বলো? আপু, তুই দুপুরে আমাকে আর খাইতে দিবি না, তাই না? পিছন থেকে জড়িয়ে ধরলো তরির কাজটা তার ছোট বোন তনুর। তুই আসিস তোর খাওয়া নিয়ে, আমাকে রাতে ঘুম পাড়িয়ে দিবে কে? জারিফ তরির কোলে এসে মাথা রেখে বলল, দুজনকেই তরি ছোটবেলা থেকে মায়ের আদরে মানুষ করেছে। তরি তাদের বড় বোন হওয়ার পাশাপাশি মাও। ছোটবেলার অভ্যাস এখনো ছাড়তে পারেনি 2 ভাই বোন। যখন আমার হাতে খেতে ইচ্ছে হবে আর আদর পেয়ে ঘুমাতে, তখন আমাকে ফোন করবি, দেখবি আমি রকেটের গতিতে চলে আসব। মুখে হাসি রেখে কথাটা বললেও চোখে পানি চিকচিক করছে তরির। সে সবার সামনে এখন কান্নাও করতে পারছে না, যত সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ ফোনে রিংটোনের আওয়াজে কথায় ব্যাঘাত ঘটল তাদের। তরি মোবাইলের কল এসেছে। তরি সাধারণত আননোন নাম্বার রিসিভ করে না, এটাও কি রিসিভ করবে না করবে ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। তরি ফোনটা হাত থেকে রাখতে যাবে, এর আগে আবার ফোন বেজে ওঠে। সেই আগের নম্বর থেকেই। এবার ফোন রিসিভ করে কানে লাগাতে না লাগাতেই অপর প্রান্ত থেকে বেশ বিরক্তি মাখা কণ্ঠে উত্তর আসে, এতটা ফ্রি মানুষ সবাই না আপনার মতো,
তাই একটু দ্রুত ফোনটা রিসিভ করবেন ভবিষ্যতে। এক্সকিউজ মি, কে বলছেন আপনি? তীব্র রায়হান বলছিলাম। ও আচ্ছা, ফোন নাম্বারটাও সেভ করা হয়নি? না। এখন হঠাৎ ফোন দিলেন যে, কোনো প্রয়োজন ছিল? আপনার সাথে প্রেমালাপ করতে নিশ্চয়ই ফোন দেইনি, কাজের কথা বলার জন্যই ফোন দিয়েছি। তো আসল কথায় আসি, গায়ে হলুদের জিনিসপত্র নিয়ে পৌঁছে গেছে আপনাদের বাসায়। আশা করি ডেকোরেশন আপনার ইচ্ছে মতো করতে পারেন। আগামীকাল দুপুরের মধ্যে চলে আসবেন এই বাড়িতে, আর এরপর আর কোথাও যাওয়া হবে না আমার বাড়ি থেকে, বুঝতে পেরেছেন? যদি কখনো আমার আব্বুর আর ভাই বোনদের দেখতে ইচ্ছা হয়, তাহলে কি আমি এখানে আসতে পারবো না? এখানে আমি আপনার বাবা আর ভাই বোনকে রাখবো। সেটা কে বললো আপনাকে? মানে হলো আপনার পরিবারের জন্য আমি আলাদা বাসার ব্যবস্থা করে রেখেছি এই বস্তির মতো জায়গায়। তীব্র রায়হানের শ্বশুরবাড়ি, সেটা জানলে আমার মান সম্মান থাকবে না। আর আমি লোক পাঠিয়ে দিব, তার আপনার বাসার সব মালপত্র নিয়ে চলে যাবে যেখানে আমি থাকার ব্যবস্থা করেছি, বুঝতে পেরেছেন? রাখি। তরিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল তীব্র। তরি প্রথমে ভেবেছিল তীব্র তার পরিবারের কথা ভাবে, তাই ভালো জায়গায় থাকার বন্দোবস্ত করেছে, কিন্তু পুরো কথা শোনার পর নিজেই হেসে উঠল আনমনে। সে হাসি খুশির নয়, নিজের বোকামির উপর হাসলো সে। তীব্র নিজের প্রতিটি জিনিস অনেক ভালো বোঝে, ব্যবসায়ী কিনা, কখন কোথায় কি করতে হবে সেটা তার থেকে হয়তো আর কেউ ভালো জানে না। নিজের ইমেজ কখনো খারাপ হতে দিবে নাকি সমাজে? তীব্র, দেখ তো বাবা, এই শেরওয়ানি তোর জন্য কিনে এনেছি। এটাকে তোকে বেশ মানাবে, তাই না? আম্মু, আমি বিয়েটা খুশির চোটে করছি না, এটা তুমি খুব ভালো করে জানো। বারে বারে একই কথা কেন বলো আম্মু? শেরওয়ানি হোক কিংবা টি শার্ট, আমার একটা হলেই হলো। প্লিজ ডিস্টার্ব করো না, এখন অনলাইনে একটা মিটিং হবে। শ্বাস ফেলে নিচে হেঁটে চলে গেল আসিয়া বেগম। যতই তিনি চেষ্টা করুক না কেন তীব্রকে একটু স্বাভাবিক করতে বিয়েটা নিয়ে তীব্র তার মতোই থাকে। নিচে খাওয়া দাওয়া তদারকি করতে গেছেন তিনি। মেহমান ইতোমধ্যে চলে এসেছে, তরিদের গাড়িও হয়তো আসার পথে, আর বর এখন মিটিং করবে। কি অদ্ভুত! কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। কিছুক্ষণ হলো, কবুল বলার সময় তীব্র খুব দ্রুত বলে দিল, যেন যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই তার জন্য ভালো। কখন শেষ হবে আর সে কখন এখান থেকে উঠবে? অনেকেই বেশ রসিকতা করছিল যে বিয়ে করতে তীব্র তো সইছে না। তুরি বেশ ধীরে ধীরে কবুল বলল। কণ্ঠ খানিকটা কাঁপাচ্ছিল, কান্না চলে আসছিল, কিন্তু কাউকে দেখানো যে বারণ। তুরি আর তীব্র তাদের দুই পক্ষের দোয়া নিল। এরপর খেতে বসলো তারা। তরি পাশে জারাফ আর তনু বসেছে। শুনছেন? বলুন। তানভীর আর তানহাকে দেখলাম না তো, কোথায় তারা? আসেনি তারা। তরি দেখলো তার পাশ দিয়ে আসিয়া বেগম যাচ্ছেন। আম্মা কিছু বলবে? তানভীর আর তানহাকে একটু রেখে দিবেন, তাদের একটু দেখতে ইচ্ছে করছে। সবাই তো খাওয়া দাওয়া করতে বসে গেছে, তারা খাবে না? আম্মু, কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, তাদের খাবার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে খেয়ে নিবে তারা। তীব্রের কথা এখন শুনতো না তরি। নিজে গিয়ে রুম থেকে তাদের নিয়ে আসতো নিজের হাতে খাওয়ানোর জন্য, কিন্তু নতুন বউ মাত্র বিয়ে হলো, এভাবে সকলের সামনে যাওয়াটা শোভা পায় না। অজ্ঞতা এভাবেই খেয়ে উঠলো তারা। তীব্র বাবা চলে যাওয়ার সময় বারবারে তীব্রকে আর বাড়ির সবাইকে বলে গেলেন তরি খেয়াল রাখতে। মেয়েকে ধরে কান্না যেন থামছিলই না তার। জারাফ আর তনু তো গো ধরে বসেছিল যে সে যেখানে তাদের আপু আছে সেখানে তারা থাকবে। পরে অনেক বুঝিয়ে তাদের বিদায় দেওয়া হলো। বেশ ধর্নাট্য পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিল। বেশ দামি গিফট দিয়েছে সবাই। এত আভিজাত্যের ভিড়ে তোর নিজেকে খুব ছোট লাগছিল। অনেকেই দামি জুয়েলারি পরিয়ে দিয়ে গেছে তরিকে যাওয়ার সময়। বাইরে থেকে যে কেউ দেখলে বলবে তরি রাজকপাল নিয়ে এসেছে, কিন্তু আসল কিসের উপর বিয়েটা হচ্ছে সেটা তো শুধু সে নিজে জানে। তরিকে কিছু মেয়ে একটি রুমে নিয়ে গেল। তরি ঢুকে দেখলো বিছানা সহ পুরো রুম বিভিন্ন প্রকারের ফুল দিয়ে সাজানো। দেয়ালে তীব্রর বড় একটা ছবি। আশপাশে আরো অনেক কিছু দেখতে নিয়েছিল সে, কিন্তু সুযোগ হয়ে উঠলো না। সাথে সাথে মেয়েদের কথা শুনতে গিয়ে, যাও নতুন বউ, খাটে বসা দিয়ে আমরা তোমার বরকে পাঠাচ্ছি। এ কথা বলে খিলখিল করে হেসে চলে গেল মেয়েগুলো।
তাদের থেকে নজর সরিয়ে পুরো রুম দেখতে লাগলো। যেমন বাড়িটা বিশাল, ঠিক তেমন রুমগুলো। তরি যেখানে তার বাবা ভাই বোন নিয়ে থাকতো, সেখানে পুরো বাসা আর এই রুমটা মনে হয় প্রায় সমান। এত বড় রুম দিয়ে মানুষ কি করে? কোনো কিছুরই অভাব নেই রুমে। তীব্রের নিজের ছবিটা ছাড়াও আরো অনেক ছবি রয়েছে রুমটাতে। সবগুলোই তীব্র, তানভীর আর তানহার। মোটামুটি ঘুরতে ঘুরতে হঠাৎ তরির চোখ আটকে গেল একটা ছবিতে। বেশ সুশ্রী একটা মেয়ে, শরীরে দামি গহনা আর শাড়ি পরিহিত। তার পাশেই হাসি মুখে পিছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তীব্র। দুজনেই মুখে অকৃত্রিম হাসি, আর মেয়েটার কোলে রাজপুতের মতো ফুটফুটে একটি পুত্র শিশু। ছেলেটা তো মনে হচ্ছে তানভীর হবে, কিন্তু মেয়েটাকে? তীব্র তো বলেছিল এটা তার তৃতীয় বিয়ে। তাহলে ছবির মেয়েটা কি তার প্রথম স্ত্রীর নাকি দ্বিতীয় স্ত্রী? তার চিন্তা ভাবনার অবসান ঘটল দরজার বন্ধ আওয়াজে। পিছনে না ফিরেই বুঝতে পারলো যে তীব্র এসেছে রুমে। তীব্রকে কিছু একটা বলতে নিবে, অপর পাশে ফিরে তার আগে প্রশ্ন আসে, বিছানা নাকি কাউচ? আমার কোনো সমস্যা নেই, আপনি যেটা বলবেন সেটাই করব। আপনি বিছানাতে ঘুমাতে পারেন, আমি ফ্রেশ হয়ে আসি আগে। আপনার ফ্রেশ হতে বেশ কিছুটা সময় লাগবে। এতক্ষণ অপেক্ষা করা আমার সম্ভব হবে না, অনেক কাজ রয়ে গেছে বাকি। ল্যাপটপ নিয়ে কাজে বসতে হবে। টাওয়াল, টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল তীব্র। প্রায় 15 মিনিটের মাথায় চলে আসলো ফ্রেশ হয়ে। এসে ল্যাপটপ নিয়েই বসে পড়লো। তরি ফ্রেশ হয়ে বিছানায় বসলো। তীব্র আঙ্গুল দ্রুত গতিতে চলছে ল্যাপটপের উপর, কিছু টাইপ করছে হয়তো। একটা প্রশ্ন অনেক আগে থেকেই তরি মনে খসখস করছে জিজ্ঞেস করার জন্য। তীব্র কিভাবে রিয়াক্ট করবে সেটা ভেবে এখনো চুপ করে আছে তরি। তবে বেশ কিছুক্ষণ আর কথাটা পেটে রাখতে পারলো না। শুনছেন? কান খোলা আছে, বলতে পারেন। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা অবস্থায় জবাব দিল তীব্র। আমি প্রথম যখন এসেছিলাম এখানে, তখন আম্মা আমাকে যেই রুমে নিয়ে গিয়েছিল সেটা সম্ভবত তানভীর আর তানহার রুম। আমি ভেবেছিলাম আপনি সেখানেই থাকেন, আসলে আপনার রুম ভেবেছিলাম আর কি। আজকে এই রুমে এসে বুঝলাম ওইটা না, এটা আপনার রুম। আমি আসলে এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে তানহা তানভীর কি এভাবে একা থাকে? একা কোথায়, দুইজন তো একসাথেই থাকি। তারা দুজনেই এখন ছোট, বিশেষ করে তানহা তো একেবারেই ছোট। হোক না দুজন, কিন্তু এভাবে একা তাদের এক রুমে রাখা তো উচিত না, তাই না? মায়ের থেকে মাসির দরদ বেশি মনে হচ্ছে। আমার থেকে আমার বাচ্চাদের নিয়ে আপনার চিন্তা বেশি। আমি কাজে যাবে তাড়াতাড়ি ঘুমোতে পারি না। দেখছেন তো যে এখনো কাজ করছি। আমার সাথে এই রুমে নিয়ে আসলে তাদের ঘুমোতে অসুবিধা হবে। আপনি আপনার মতো কাজ করুন না, আমি তাদের এখানে নিয়ে আসি। আগামীকাল থেকে আপনার তাদের সাথে ঘুমাতে হবে, এটা আপনাকে আমি বলতাম, কিন্তু আজকে রাতে ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করা সম্ভব হচ্ছে না। বাসায় প্রচুর মানুষজন আছে এখনো। এসব কানাকানি ফিসফিসানি কথাবার্তা শুনতে আমার মোটেও ভালো লাগবে না, তাই আমি চুপ আছি। আপনিও দয়া করে মুখটা একটু বন্ধ রাখুন, আমাকে আমার কাজ করতে দিন। আর কোনো কথা বলার সুযোগ পেল না তরি। কি আর করার, কাল পর্যন্ত এভাবেই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। নিজের বাবা আর ভাই বোনের কথা বেশ মনে পড়ছে তরির। গতকালকে রাতেও কিভাবে ছিল, কোথায় ছিল, আর আজকে কোথায় কিভাবে, এক রাতের ব্যবধানে কত পাল্টে গেছে সবকিছু তার জীবনে। জুড়ে একটা শ্বাস ফেলে আপাতত সব চিন্তা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করছে সে। আগামীকাল থেকে তার সংসার শুরু হবে, দায়িত্বের সংসার, যে সংসারে সে থাকবে শুধু নিজের দায়িত্বের খাতিরে। এখানে আসো নাথবো, পুরো বাসা দেখে যাও, এরপর রান্নাঘরে নিয়ে যাচ্ছি তোমার। আজকে তোমার কিছু রান্না করতে হবে, রান্না বান্না জানো তো? জি দাদি। জাহানারা বেগম তরিকে পুরো বাসা ঘুরে দেখানোর পাশাপাশি টুকটাক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো কৌশলে। তবে তরি যা উত্তর দিয়েছে সেটাতে তো ওনার মনে হচ্ছে মেয়েটা খারাপ হবে না। তবুও এত তাড়াতাড়ি তিনি আর কাউকে বিশ্বাস করতে চাচ্ছেন না। সরল বিশ্বাসের পরিণতি যে কতটা ভয়াবহ সেটা তিনি এবং সে বাড়ির সবাই বুঝতে পেরেছে। দেখো, এটা হলো রান্নাঘর, তোমার যা যা লাগবে আশা করি সব পাবে তুমি এখানে। আলহামদুলিল্লাহ, কোনো কিছুর অভাব নেই আমাদের। ওগুলো সাইডা আর সে হলো কাকুরি, দুজনেই মূলত এখানে কাজ করে রান্না বান্নার।
তুমি কিছু না বুঝলে তাদের বলো, ঠিক আছে? জি দাদি। তোমাকে নির্দিষ্ট করে কিছু বলছি না রান্না করার জন্য। তোমার যা রাখতে ভালো লাগে করতে পারো, তবে যাতে মুখে খাবার মতো আর পাতে তোলার মতো হয় সেদিকে খেয়াল রেখো, বুঝতে পেরেছো? জি দাদি, আপনি চিন্তা করবেন না, আমি করতে পারবো। তরির বেশ হাসি পাচ্ছিল জাহানারা বেগমের কথায়। কোন রকমে হাসি চেপে রেখে খানিকটা মুচকি এসে উপরোক্ত জবাবটা দিয়েছে তরি। ইব্রের অফিসে তারা আছে, তাই খুব তাড়াহুড়া করে রেডি হয়ে নিচে নামলো সে। ডাইনিং টেবিলে নানা রকমের খাবার আইটেম দিয়ে পরিপূর্ণ। তীব্র বুঝতে পারছে না যে আজকে এত রান্না কিসের জন্য। হ্যাঁ, এটা ঠিক যে তার কোনো কিছুর অভাব নেই, খাবার দাবার যথেষ্ট উচ্চমানের থাকে সবসময়, কিন্তু তাই বলে এতগুলো একসাথে তো আর কারো খাওয়া সম্ভব নয়। এসব ভাবতে ভাবতেই সামনে চোখ তুলে দেখতে পেল মাথায় ঘোমটা টেনে শাড়ি পরিটা তরি খুব দ্রুত কাজ করার চেষ্টা করছে। একের পর এক খাবার এনে রাখছে টেবিলে সাজিয়ে। কিছুক্ষণের মধ্যে বাকি সবাই চলে আসলো। আজিজুল সাহেব সাথে সাথে বলে উঠলেন, এসব কি এত খাবার? কে কখন করলো? ও বাবা, এ তো দেখি আমার পছন্দের চিংড়ির মালাইকারি, পটলের দুলমা। আজকে হঠাৎ আমার প্রিয় খাবার বানানোর কারণ? শুধু তোমার না, আমারও প্রিয় খাবারগুলো আছে এখানে। এই যে দেখো, মাংস কষা, পাবদা ইলিশ মাছের ঝোল, সর্ষে ইলিশ, রুই মাছের ভর্তা। আসিয়া বেগম বেশ উচ্ছ্বাসিত হয়ে বলে উঠলেন। কথা কান দিয়ে ঢুকছে আর ক্রমশ সামনের দিকে তাকিয়ে নিজের কপালটা কুচকিত হয়ে আছে তীব্রের। ব্যাপার কি? তার নিজের পছন্দের খাবারও তো রান্না করা। এত রান্না কখন রাঁধলে নাটবো? আমি তো তোমাকে বলেছিলাম তোমার যা ইচ্ছা হয় তাই রাখতে। আসলে সাইদা চাচি আর কাকুলি চাচিকে জিজ্ঞেস করে মোটামুটি প্রত্যেকের পছন্দের খাবার রান্না করার চেষ্টা করেছি, একটু একটু করে। কতটুকু কি হয়েছে সেটা জানি না। দেখে তো ভালোই হবে মনে হচ্ছে, একটু খেয়ে দেখি। সবাই সে কখন থেকে খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছেই, কেউ কিছু বলছে না। তরি বুঝতে পারলো না কি হলো। সে তো নিজেও একটু খেয়ে দেখেছে সবগুলো খাবারের আইটেম, স্বাদ তো ঠিকই ছিল। এমনকি কে কতটুকু ঝাল খায়, মিষ্টি খায়, টক খায়, সে অনুপাতে সব রান্না করেছে। এখন মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারছে না। বেশ কিছু সময় অবিবাহিত হওয়ার পর খাবার শেষ করে তৃপ্তির ডুকরে তুললেন আজিজুল সাহেব। জাহানারা বেগম আর আসিয়া বেগমের মুখ দিয়ে বের হলো, মাশাআল্লাহ। কি রে তীব্র, কিছু বলছিস না যে তুই? ভালো লাগেনি তোর? এতটুকু বললেই কোর্টে হাত নিয়ে বাসা থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে তীব্র। তরি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সাইদাকে বলে উঠে, চাচি, তানহা তানভীরের জন্য যেগুলো রান্না করেছে সেগুলো একটু প্লেটে সাজিয়ে দিবে, তাদের রুমে নিয়ে যাব। তারা নিচে এলো না। আচ্ছা বলে সেখান থেকে চলে গেল সাইদা। তুমি খাবে না নাতবু? খাবো দাদি, আগে আমার বাচ্চাদের খাইয়ে আসি। তরি চলে গেলে তার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে জাহানারা বেগম। মেয়েটা কেমন যেন খুব মায়াবী, তার কথার মধ্যে মানুষকে আপন করে নেওয়ার শক্তি আছে। চাইনিজ খাবারগুলো মনে হয় কেউ আর খাবে না। কি কর, আমি খেয়ে নিচ্ছি তাহলে। হ্যাঁ, তানভীরের রুমে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তরির খাবার নিয়ে। খাবার খেতে বলার পরও দুজন দুদিকে মুখ করেছিল। এরপর খাবারগুলো হাতে নিয়ে বিছানায় রেখে দুজনে মাঝখানে বসে গালে হাত দিয়ে মুখ ফুরিয়ে বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টিয়ে তরি এই কথাও বলল। খাবার দেখে অনেক আগে থেকে খাওয়া লোক হচ্ছিল তানহা আর তানভীরের, কিন্তু না, খাবার জিদ ধরে বসেছিল। বাচ্চা মানুষ কতক্ষণ নিজেকে সামলে রাখতে পারে। এর উপর এখন তরি নাকি তাদের সামনেই তাদের জন্য আনা খাবার খাবে। আর চোখে দুই ভাই বোন তাকিয়ে আছে তরির দিকে। সেটা লক্ষ্য করে মুচকি হেসে তরি যেই না মুখে খাবার তোলা ভান করছে, অমনি ছো মেরে হাত থেকে চামচ কেড়ে নিল তানভীর। চোখ ছোট ছোট করে বলে উঠল, আমাদের খাবার তুমি খাচ্ছ কেন? তোমরা খাবে তাই তো নিজের হাতে রান্না করে নিয়ে এসেছিলাম। এখন খাচ্ছ না যখন, তো খাবারগুলো আর ফেলে দিতে পারি না, তাই আমি খেয়ে নিচ্ছি। জিভে তো পানি চলে এসেছে আমার, তাড়াতাড়ি খাই। না, আমি খাবো, আমাকে দাও। ভাইয়া বলেতে তোমার থেকে কিন্তু না কেটে, তাই আমি খাইনি, এখন খাবো। তানহা বলে উঠে এবার।
তার কথা শুনে তানভীর চোখ পাকিয়ে তাকে বলে ওঠে, এই তুই আমার নাম বলছিস কেন? তোকে তোকে কি আমি জোর করেছিলাম? শুধু না খেতে বলেছিলাম। কেন বাবু, আমার হাতের রান্না করা খাবার খেতে তোমাদের কি অসুবিধা? একটু খেয়ে দেখো, খুব মজা হয়েছে, প্লিজ। এবার তরির অসহায় চোখের কাতরতা দেখে আর অনুরোধ ফেলতে পারেনি কেউ। এমনিতেও তাদের খাওয়ার ইচ্ছে ছিল। ওকে, আমরা খাবো। আমি তোমাদের নিজের হাতে খাইয়ে দেই, হা করো। প্রথম লোকমা ধরল তানহার দিকে, তানহাকে খাইয়ে তানভীর দিকে, তারপর আবার তানহার দিকে। এভাবে শেষ করলো খাওয়ানো। যতটুকু খাবার এনেছিল পুরোটা শেষ করে ফেলেছে দুজন মিলে। কেমন হয়েছে? ভালো, খুব ভালো। তরি হেসে দুজনে কপালে আলতো করে চুমো দিয়ে চলে আসে রুম থেকে। নিচে নেমে দেখে সোফায় বসে হয়তো কিছু একটা নিয়ে কথা বলছেন তার শ্বশুর শাশুড়ি। তাকে দেখা মাত্রই আসিয়া বেগম বললেন, অনেক বেলা করে ফেলেছো, তাড়াতাড়ি খেয়ে নাও, যাও। তরি আচ্ছা বলে সেখান থেকে চলে এসে খাবার নিজের জন্য প্লেটে নিয়ে টেবিলে বসে মাত্র মুখে তুলে নিবে, এর আগেই তার মনে প্রশ্ন জাগলো, আজকে তার বাবা আর ভাই বোন খেতে পেরেছে তো? সে থাকতে তো রান্না বান্না নিজেই করতো, কোনো এখনো তেমন কিছু রাখতে পারে না। তাড়াতাড়ি বাবার নম্বরে ফোন করলো তরি। আপু, কি করছিস তুই? কেমন আছিস? জানিস, তোর ফোনের অপেক্ষায় ছিলাম। আমি আব্বুকে কত আগেই জোর করছিলাম তোকে ফোন করার জন্য, তোর সাথে কথা বলার জন্য, কিন্তু আব্বু বলল তোর নাকি এখনো বাড়িতে অনেক কাজ, তোকে কোনো মতেই ফোন করা যাবে না। এসব কিছু হলো বল? আমি কি তোর সাথে কথা না বলে থাকতে পারি? আমার কথা পরে বলি, আগে বল তোরা কি করছিস এখন? আজকে খেয়েছিস কিছু? আর তোদের নতুন বাসায় কোনো সমস্যা হচ্ছে না তো? আপু কোথায়? হ্যাঁ আপু, খেয়েছি। কতদিন পর যে এত ভালো ভালো খাবার খেলাম তোকে বুঝাতে পারবো না। আর এত বড় বাসায় কারো সমস্যা থাকতে পারে বল? আব্বু আছে ভালোই, এখন দুপুরে খেয়ে ঘুমাচ্ছে। বাজার করে দিয়েছে কে? আর রান্নাই বা কে করলো? এমা, এ কি বলিস এগুলো? তুই কিছু জানিস না? দুলাভাই তো এখানে দুজন কাজের লোক রেখে দিয়েছে, একজন মহিলা আর একজন পুরুষ। বাজার সহ যা যা লাগে সব সেই লুকি নিয়ে আসে বাইরে থেকে, আর মহিলাটা রান্নার জন্য। তাছাড়া জানিস, আব্বু দেখাশোনা করার জন্য একজন নার্সও রেখে দিয়েছে দুলাভাই। আমাদের কোথাও কোনো সমস্যাই হচ্ছে না। তরি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তবে এটা দুঃখের নয়, সুখের পানি। তীব্র নিজে থেকে এতটা করবে সেটা ভাবতেও পারেনি। আচ্ছা, সবই বুঝলাম, তোদের পড়াশোনা কিন্তু ঠিকভাবে করবি, ঠিক আছে? আমি এখন সেখানে নেই বলে কোনো গাফিলতি কিন্তু সহ্য করব না বলে দিলাম। এখন কি আর পড়াশোনা না করে কোনো উপায় আছে? খানিকটা মন খারাপ করে বলল জারিফ। তার কথায় বেশ অবাক হলো তরি। তারপর জিজ্ঞেস করেই ফেললো, কেন এভাবে বলছিস কেন? আর বলিস না, দুলাভাই আমাকে আর তনুকে নতুন স্কুলে ভর্তি করাবে বলেছে, তাও এই শহরের সবচেয়ে ভালো স্কুল। ওখানে টিচাররা অনেক কঠিন শুনেছি, ওরা আদায় নাকি করেই ছাড়ে। তনু তো খুব খুশি, পুরাই আতেল একটা, পড়াশোনা ছাড়া আর সাজুগুজু ছাড়া কিছু বুঝে না। আমার হয়েছে জ্বালা। একের পর এক অপ্রত্যাশিত খুশির খবর শুনে তরি চমকানো ছাড়া আপাতত আর কিছুই করতে পারছে না। তবে জারিফের কথার ভঙ্গিতে সে ফিক করে হেসে দিয়েছে। হাসছিস? হাসতে থাক, আমিও কিছু বলবো না। তবে আরেকটা জিনিস দিয়ে কিন্তু দুলাভাই আমাকে খুশি করে দিয়েছে। মানে? আর কি দিল? আমাকে যাওয়ার সময় বলে গিয়েছে, তোমার আর কিছু চাই? আমিও ফটাফট সাইকেলের কথা বলে দিয়েছি। এরপর কাকে যেন ফোন করলো, কিছুক্ষণের মধ্যেই সাইকেল হাজির। সাইকেলের কথা তোকে কেন বলতে হবে? আমি বলেছিলাম না তোকে সাইকেল আমি কিনে দিব? আপু, রাগ করছিস কেন? আমি তো নিজে থেকে বলিনি, দুলাভাই জিজ্ঞেস করাই বলেছি। আর আমাকে কি একা দিয়েছে নাকি কিছু? তনুকেও তো দিয়েছে। তনু আবার কি চাইলো? তার কত রকমের মেকআপের জিনিসপত্র যে বললো সে দিতে, আমি এগুলো নামও জানি না। কি জানি ফাউন্ডেশন, কাউন্সিলার, পেন কেক, লাল সার, মাথা মুন্ডু। আমাকে এগুলো জিজ্ঞেস করে লাভ নেই, তুই পরে তনুকে জিজ্ঞেস করিস। এখন উনি মেকআপ কিটস দিয়ে সাজুগুজু করছে, তার সাথে কথা বলবি? আচ্ছা, আমি পরে আবার ফোন দিব। খাইনি দুপুরে, খাবার এখনো রাখছি। ফোন কেটে তরি ভাবনায় পড়ে গেল।
আগের জায়গায় পরিবর্তন করে খুব দামি একটা বাসায় তার বাবা আর ভাই বোনকে রেখেছে তীব্র, তার নিজের রেপুটেশনের জন্য। আচ্ছা, সেটা না হয় ঠিক আছে, কিন্তু এত সব মানুষ কি ভিতরে গিয়ে দেখবে কি অবস্থা? সবাই তো বাহিরে দেখেই মন্তব্য করছে। হ্যাঁ, এটা ঠিক যে তরির পরিবারের দায়িত্ব নেওয়া তীব্রের কন্ট্যাক্ট পেপারে ছিল, কিন্তু তাই বলে এতটা? এটা তো খুব বেশি মনে হচ্ছে। তীব্র কি আসলে বাইরে থেকে খুব শক্ত খোলসে নিজেকে কোনো কারণে আবৃত করে রাখে? তার তো অতীত সম্পর্কে তরি কিছুই জানে না। খুব বেশি কি কষ্টের সেই অতীত? দীর্ঘশ্বাস ফেলে খাবারে মন দিল তরি। আপাতত সে এইসব আর ভাবতে চায় না, পরে না হয় জানা যাবে। রাত প্রায় 11টা, সবাই মোটামুটি খাবার খেয়ে বিছানায় ঘুমাতে চলে গেছে। তীব্র খাওয়া দাওয়া করে রুমে ঢুকে যাবে। আজকে তো তরির সাথে তানহা আর তানবীরের ঘুমানোর কথা। সে ভাবলো নিজের রুমে যাওয়ার আগে একবার তাদের রুমে থেকে ঘুরে আসুক কি অবস্থা। দরজার সামনে দাঁড়িয়ে দেখে কোমরে হাত দিয়ে বাচ্চাদের মতো গাল ফুলে দাঁড়িয়ে আছে তরি, আর বিছানায় যতটুকু সম্ভব হাত পা ছড়িয়ে ছিটিয়ে সবটুকু জায়গা দখল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তানহা আর তানবীর। আমি ঘুমাবো, প্লিজ প্লিজ, একটু অল্প, একটু 1 আঙ্গুল সমান। কুচকিয়ে তানবীর প্রশ্ন ছুড়ছে। 1 আঙ্গুল সমান কিভাবে ঘুমায় আবার? সেটা তো দেখাতে পারবো, একটু জায়গা দিলে বিছানায়। তানহা তানবীর দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে মনে মনে কি যেন একটা যুক্তি করলো। এরপর যেই না একটু জায়গা দিল, সরে গিয়ে অমনি তরি ধপাস করে বিছানায় শুয়ে বিশ্বজের হাসি দিয়ে বলল, এভাবে? এবার তানহা আর তানবীর দুজন মিলে তরিকে ঠেলতে শুরু করেছে রীতিমতো বিছানা থেকে নামানোর জন্য। ইচ্ছে করে তাদের সামনে কাঁদো কাঁদো মুখে তরি বলল, আমি কত সুন্দর সুন্দর গল্প বলতে পারি, কেউ শোনে না আমার গল্প, এই কষ্ট আমি কোথায় রাখি? দূর থেকে তাদের এই অবস্থা দেখে নিঃশব্দে মুখ চেপে হাসছে তীব্র। দূর থেকে তাদের এইসব অবস্থা দেখে নিঃশব্দে মুখ চেপে হাসছে তীব্র। বেশ মজা লাগছে তার। শেষমেশ কি হয় সেটা দেখার জন্য ধীর আগ্রহে তাকিয়ে আছে। গল্প বলার কথা বলতে না বলতেই তানহা রাজি হয়ে যায়, কিন্তু তানবীর তখনও মুখ গুমরা করে বসেছিল। কিন্তু খুব বেশিক্ষণ আর টিকল না সেই গুমরা মুখ। তরি হুট করেই কাতকুতো দিতে শুরু করলো তানবীরকে। না চাইতেও খিলখিল করে হাসতে হয়েছে তাকে। তারপর তরি একটা শর্তে জুড়ে দিল গল্প বলার। আমি গল্প অবশ্যই বলবো, তবে এই দুজনের মাঝখানে শোবো আমি। তোমরা দুজন আমার দুপাশে শুয়ে গল্প শুনবে। এর সাথে কিন্তু ফ্রি হিসেবে চুলি বিলি কেটে দেওয়াও আছে। তো চলো শুরু করি। তরির কথা মতো 2 ভাই বোন তাই করলো। কি সুন্দর করে কৌশলে তাদের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে তরি। এটা দেখেই তীব্র বেশ ভালো লাগলো। নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। দরজা পুরোপুরি বন্ধ না করে হালকা চেপে কাজে বসে গেল। বেশ অনেকটা সময় পার হয়ে গেল, তীব্র এখনো কাজে মগ্ন। হঠাৎ করে দরজায় ঠকঠক করে আওয়াজ হওয়ায় কাজ থেকে খানিকটা অবসর নিতে হলো তাকে। কে? আমি তরি, আসবো? আসুন। এত রাতে তরিকে দেখে মোটামুটি অবাকই হলো তীব্র। সে এখনো ঘুমায়নি তাহলে? আপনি এখনো জেগে আছেন? হ্যাঁ, মানে ঘুম আসছিল না আসলে। তানহা তানভীরকে ঘুম পাড়িয়ে এসেছি। আমার সাথে আপনার একটু কথা ছিল। বলে ফেলুন। দেখুন, আপনার সাথে আমার ডিল হয়েছিল যেটা নিয়ে, সেটা তো আপনি আমি দুজনেই জানি। আজকে শুনলাম আপনি সবকিছু ব্যবস্থা করে দিয়ে এসেছেন নতুন বাসায়। এতটা আমি কিন্তু করতে বলিনি আপনাকে। আমার কথা শুধু এইটুকুই ছিল যে আমি এখানে থাকতে যেমন আব্বু বা তনু জিরাফের কোনো সমস্যা না হয়। আমার কথা শুধু এতটুকুই ছিল যে আমি এখানে থাকতে যেন আব্বু বা তনু জারিফের কোনো সমস্যা হতো না, এখনো সেটা যেন না হয়। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছেন বলুন তো? মানে এত কিছু না করলেও পারতেন। আমি যা করেছি সেটাতে না আপনার বাপের বাড়ির লোকজনের কোনো সমস্যা হয়েছে, না আমার নিজের। তাহলে আপনার এত কিসের সমস্যা বলুন তো? আমি যতটুকু করেছি মন থেকে করেছি। এখন আমি আমার কোন কাজ কিভাবে করব না করব সেটাও আপনার থেকে পারমিশন নিয়ে করতে হবে। দেখুন, আপনি আমাকে আবারও ভুল বুঝছেন। আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, ছোটবেলা থেকেই আমি যথেষ্ট আত্মনির্ভরশীল। যতটুকু আমার প্রাপ্য ঠিক ততটুকুই নিয়েছি আমি। আপনি প্রথমবারের মতো
চাহিদা থেকে বেশি দিয়ে ফেলেছেন, যেটাতে আমি আসলে অভ্যস্ত নই, এটাই বলতে আসা। আপনার মতলব কি বলুন তো? আমি যদি সেখানে বাজার করা থেকে শুরু করে রান্না বান্নার লোকের ব্যবস্থা না করে দিয়ে আসতাম, তাহলে নিশ্চয়ই আপনি দিনের পর দিন তাদেরকে না খেয়ে দেখতে পারতেন না। তখন কি করতেন? ছুটে চলে যেতেন তাদের কাছে, না হলে বাসায় বসে থেকে আপনার ড্রামা দেখা লাগতো। আলটিমেটলি কি হতো? আমার বাচ্চাদের ঠিকমতো দেখাশোনা করা হতো না। এটাই তো চাচ্ছিলেন আপনি। তরি থ হয়ে দাঁড়িয়ে আছে। কথা কোথা থেকে কোথায় নিয়ে গেল তীব্র। সে ভেবেছিল সব কথা শেষে তাকে ধন্যবাদ দিয়ে আসবে, কিন্তু এসব কথা শোনার পর তার আপাতত আর কিছুই বলার নেই। আপনার কথা বলা শেষ হলে আপনি আসতে পারেন। আর হ্যাঁ, ভবিষ্যতে আমাকে শেখাতে আসবেন না যে আমি কোথায় কি করব। আমি যেটা করি সেটা আশেপাশে সব কিছু মাথায় রেখে বিচার বিবেচনা করেই করি। একটা সময় ছিল যখন সব কিছু সহজভাবে ভেবে নিতাম, কিন্তু পরিস্থিতি আমাকে যথেষ্ট বদলে দিয়েছে। তরির সামনে আবারও ল্যাপটপ নিয়ে বসে পড়েছে তীব্র। চুপচাপ সে রুম থেকে চলে আসে তরি। প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে গোসল করে রান্নাঘরে এসেছে তরি। এখনো অনেকেই ঘুম থেকে ওঠেনি, শুধু বাসার সার্ভেন্ট আর গেটম্যান ছাড়া। তীব্র নিজে যেহেতু অফিসে বস, তাই তার সকালে যাওয়া লাগে না, একটু দেরি করেই যায় সে। সকালে নাস্তা বানানোর কাজ তরির নয়, তবে বসে থাকতে তার ভালো লাগছে না, তাই মজার কিছু আইটেম তৈরি করবে বলে ভেবে নিয়েছে সে সবার জন্য। একটু পরে সিঁড়ি বেয়ে আসিয়া বেগম নেমে এলেন। তরিকে দেখে রান্নাঘরে যান তিনি। কখন উঠলে? বেশ আগেই উঠেছে আম্মা। গোসল করেছো? জি। আব্বা আর দাদি উঠেনি এখনো আম্মা। তোমার আব্বা বেডটি খেতে পছন্দ করে, তীব্র ঠিক সেই অভ্যাসটাই পেয়েছে, তাই চা হয়েছে কিনা সেটা দেখতে আসলাম। আর তোমার দাদি উঠেছে আরো আগেই, তবে এখন নিচে আসেনি, পরে আসবে। ও, আমি জানতাম না আম্মা এই কথা, না হলে আগেই চা করে রাখতাম। সমস্যা নেই, আমি এক্ষুনি করে দিচ্ছি। দুধ চা নাকি লিকার চা? আর চিনি কেমন দেব? দুধ চা, চিনি 1 চামচ দিও দুজনের জন্যই। আর তোমারও তো ব্যস্ত হওয়া লাগবে না, গতকালকে বাসায় মেহমান ছিল, তাই তোমাকে এই ব্যাপারে বলা হয়নি, তাই জানতে পারোনি। এক কাজ করো, তুমি চা নিয়ে তীব্রের রুমে দিয়ে এসো। জি। কথাবার্তা চলার এক পর্যায়ে তরি ফোনে কল এলো। স্ক্রিনে নিত নামটা লেখা। আপাতত তরি ফোন রিসিভ করলো না, কারণ এখন হাতে অনেক কাজ। আপনার চা শুনছেন? চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেবেন। আড়মোড় ভেঙে আদর চোখে তাকিয়ে মৃদু আলোতে তীব্র এক মায়াবী নারীকে দেখতে পেল। চোখে এখনো ঘুম লেগে আছে। তীব্র এখনো বুঝতে পারছে না ঠিক মতো কিছু। কে আপনি? কি চান? কি, আপনি চিনেন না আমাকে? খানিকটা উঁচু স্বরে বলে উঠল তরি। হঠাৎ লাফ দিয়ে উঠে বসে তীব্র, চোখ ডলতে আবারও তাকায়। ও আপনি? চা রেখে যান, আমি খেয়ে নেব। আচ্ছা। শুনুন। জি। কালকে মানে ছেলেমেয়েরা উঠেছে ঘুম থেকে? কালকে ছেলেমেয়েরা উঠেছে মানে? কথা বুঝলাম না। না, কালকে এমনিতেই বলেছি, ছেলেমেয়েদের কথা জিজ্ঞেস করলাম। মনে হয় না এখনো উঠেছে। আমি নাস্তা তৈরি করে তাদের ডেকে দিব, আর আজকে তারা সকলের সাথেই একসাথে বসে খাবে। শুনুন, কালকের জন্য সরি। হঠাৎ করে এভাবে সরি বলাটা তরি আশা করেনি তীব্র কাছ থেকে। কেন? আমার কাছে কেউ নাক গলাবে এটা মোটেও পছন্দ না আমার, সেটার জন্যই রেগে গিয়েছিলাম। তবে পরে আপনার দিকটা ভেবে দেখার পরে মনে হলো এইভাবে বলাটা ঠিক হয়নি হয়তো, তাই সরি, এটাই বলার ছিল। আপনি এখন যেতে পারেন। পিছনে ফিরে রুম থেকে হেঁটে বেরিয়ে গেল তীব্র। আর তার মাথায় হঠাৎ করেই একটা জিনিস এলো। তীব্র বলেছে কালকের জন্য সরি, আর এর আগেও কালকে দিয়েই শুরু করতে নিয়েছিল, কিন্তু হয়তো অ্যাসোসিয়েশনে ছিল, তাই সরাসরি বলতে পারেনি প্রথমে, তাই ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করে কথা কাটিয়েছে। ব্যাপারটা ভাবতেই মিষ্টি হাসি এসে লেগে যায় তরির মুখে। সবাই একসাথে নাস্তায় টেবিলে বসেছে। তরি খাবার বেড়ে দিয়ে এরপর তানহা তানবীরকে খাওয়াচ্ছে। আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম, একটা অনুমতি লাগতো আমার। তরির কথা শুনে প্রায় সবাই চোখ তুলে তাকালো। আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি, আমার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে সামনে। বেশ কয়েকদিন ক্লাস করতে পারিনি, তাই বলছিলাম যদি একটু ভার্সিটি যেতাম। শিট,
নোট পড়া যা আছে কারোর থেকে কালেক্ট করে নেবেন, আর পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিবেন। তীব্রের কথা শুনে সবাই চমকে তাকালো তার দিকে। সে যে কথা বলছে সেটা জানা নয়। তরিকে আপনি বলে সম্বোধন করায় মোটামুটি সবাই অবাক। ঘটনা বুঝতে পেরে তীব্র তাড়াতাড়ি বলে উঠল, আমার একটু কাজ আছে, রুমে যাচ্ছি। দিকে এবার সবাই তাকিয়ে আছে, আর এই বিব্রতকর অবস্থা এড়াতে তরি এদিক সেদিক না তাকিয়ে শুধু তানহা তানবীরকে খাইয়ে যাচ্ছে। তোমার কি ক্লাস না করলে খুব বেশি সমস্যা হবে? জাহানারা বেগম বেশ গম্ভীর কণ্ঠে প্রশ্নটা করলেন। না, ঠিক আছে, চলবে। জাহানারা বেগম তরির দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা খুব সহজেই সবকিছু ছাড় দিতে জানে। তীব্র আর তার সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে এটাও বুঝে গিয়েছেন তিনি। অথচ তরি এ ব্যাপারে কিছুই বলেনি কাউকে। মেয়েটা কি আসলে এতটা ভালো, নাকি আবার রূপ পাল্টাবে? এই প্রশ্নটাই মনে খসখস করছে সারাক্ষণ ওনার। ব্রেকফাস্ট শেষ করে তানহা তানবীরের সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে নিজের ফোন হাতে নিল তরি। প্রথমে তার বাবার সাথে কথা বলেছে, এরপর ভাই বোন। নিতু যখন ফোন করেছিল তাকে ভার্সিটি যাওয়ার কথা বলতেই ফোন করেছিল, কিন্তু যেহেতু তীব্র না করে দিয়েছে তাই এখন তো মুখের উপর আর কিছু বলাও যাচ্ছে না। নিতু তার ভার্সিটিতে সবচেয়ে কাছের বান্ধবী, তার সাথে মোটামুটি সবকিছু শেয়ার করে তৈরি। নিতুর মাধ্যমেই জানতে পারে তীব্রের কথা। আর এরপরে তো যাক, আপাতত সেসব বলে লাভ নেই। নিতুর নাম্বারে চটপট ডায়াল করলো তরি। প্রথমবার রিসিভ না করলেও দ্বিতীয়বার বেশ কিছুক্ষণ রিং হওয়ার পরেই শুনতে পেল নিতুর গলা। তরি, আমি ক্লাসে ছিলাম রে, ফোনটা সাইলেন্ট ছিল, মাত্র বের হলাম। তোকে তো বলেইছিলাম যে আজকে আসতে। জানিস আজকে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট ছিল? ইম্পর্টেন্ট হলেও আমার কিছু করার নেই নিতু। আমি তোকে এটা জানানোর জন্যই ফোন করেছি যে আমি পরীক্ষার আগে আর আসতে পারবো না, হয়তো ভার্সিটিতে। ও হ্যাঁ, ফর্ম ফিল আপের আগে তো যেতেই হবে, আর বাকিটা শুধু এক্সাম দিতে। তুই পড়াগুলো একটু ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখ, নোটশিট কালেক্ট করে রাখ। আমি ফর্ম ফিল আপের দিন নিয়ে যাব, আর তোর সাথে আমার তো যোগাযোগ থাকবেই। ফোনেই যতটুকু হয় পড়া বুঝে নিব। ফোনে পড়া ঠিক মতো বোঝা যায় না তরি। তুই এই পর্যন্ত কম প্রতিকূল পরিবেশের সম্মুখীন হোসনি। তোর প্রতিটা সংগ্রামের কথা আমি জানি। এরপরেও নিজের পড়ালেখার উপর বিন্দুমাত্র প্রভাব পড়তে দিসনি, আর ফাইনাল ইয়ারে এসে এই কথা বলছিস? এতদিন জীবনে অনেক চড়াই উতরাই পার করে এসেছি, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, কিন্তু একটা জিনিস তখনও পেয়েছিলাম, জানিস সেটা কি? স্বাধীনতা, যেটা এখন আমি হারিয়ে ফেলেছি। আমি যখন অন্যের অধীনে রে, চাইলেও আমার কিচ্ছু বলার উপায় নেই। তোর ইনলস কি তাহলে? আরে না, তারা সবাই খুব ভালো। দাদি একটু কম মিশতে চান, কিন্তু মন থেকে ভালোই। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অনেক ভালো ব্যবহার করে আমার সাথে। আর বাচ্চারা তো বুঝিসই, তাদের অতীতে কি হয়েছে তা তো জানি না, আস্তে আস্তে সব জানতে পারবো। সবে মাত্র আসলাম, তারা একটু ভয় ভয় থাকে কেন জানি। তবে আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের সাথে মিশে যেতে। ভীষণ মিষ্টি, তুই তো বাচ্চাই জানিস। সবার কথাই তো বললি, আর যার সাথে বিয়ে হলো তার কথা তো বললি না কিছু। তরি, সত্যি করে বলতো, আমি কি তোকে খুব খারাপ কিছুর মধ্যে ঠেলে দিয়েছি নিজের অজান্তে? বিশ্বাস কর, আমি যা করেছি সবটাই তোর ভালোর কথা ভেবে সব দিক চিন্তা করে করেছি। আর আমি তো তোকে অপশন দিয়েছিলাম, শুধু চুজ করা তোর ওপর ছেড়ে দিয়েছিলাম। এটা আমি কি করলাম রে? তীব্র রাইহানের সাথে তুই নিশ্চয়ই সুখী নেই, তাই না? আরে আরে, এত অস্থির হচ্ছিস কেন, আর নিজেকে দোষারোপ করছিস কেন? আমার লাইফ আমি বেছে নিয়েছি, আর সুখী বিবাহিত জীবনের কথা বলছিস। আমি সুখে শান্তিতে সংসার করব এটা ভেবে বিয়ে করেছি কি? করিনি তো। সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। তবুও যতটুকু পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ। কত মেয়ে আছে যারা শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়, পরিবার থেকে দেখে শুনে বিয়ে দেওয়ার পরেও। সেই জায়গা থেকে আমি উল্টো আমার পরিবার বাঁচাতে, নিজের সম্মান বাঁচাতে এই বিয়েটা করে যতটুকু পেয়েছি সেটাও কি কম? আর প্রতিটা মানুষের কিছু না কিছু দুর্বল জায়গা থাকে। তীব্র রায়হানের দুর্বলতা বাচ্চারা, তাদের জন্যই আমাকে বিয়ে করা। তাই বাবা হিসাবে তাদের ভালোর কথা ভাবা খুব স্বাভাবিক।
তাই বাবা হিসেবে তাদের ভালোর কথা ভাবা খুব অস্বাভাবিক কিছু তো নয়। আমি পড়াশোনা কন্টিনিউ করব এই শর্ত কিন্তু রাখিনি আমি। তাড়াহুড়োতে এত কিছু মাথায় ছিল না। উনি চাইলেই কিন্তু আমার পড়াশোনা বন্ধ করে দিতে পারতেন, সেটা করেননি। তাই আপাতত আর এত কিছু নিয়ে মাথা ঘামাচ্ছি না। যা হবে দেখা যাবে। তোকে যেটা বলেছি সেটাই মাথায় রাখিস, ঠিক আছে? সবকিছু থেকে সবসময় পজিটিভ কিছু বের করে আনার তোর এই গুণটা আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা